কেআর স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করা হবে দ্বাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটি একটি আন্তর্জাতিক কবিতা। এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই কবিতাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই পর্বে পুরো ভিডিওটা দেখলে আশা করি এই কবিতা থেকে এমসিকিউ এবং এসিকিউ এবং কি বড় প্রশ্ন যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা নিজেরা পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তার আগে বলে রাখি, এই চ্যানেলে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসে যা যা বিষয় আছে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকে আমরা জেনে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি সম্পর্কে। এই কবিতাটি হচ্ছে একটি আন্তর্জাতিক কবিতা। এই কবিতাটি প্রথমে লেখা ছিল জার্মান ভাষায়। এই কবিতাটির কবি হচ্ছেন বেরটোল্ট ব্রেখট। কবি হচ্ছেন বেরটোল্ট ব্রেখট। নামটা দেখেই মনে হচ্ছে যে এটি আমাদের ভারতীয় কবিতা নয়। এই নামকরণটি যেহেতু বিদেশি এবং এই বেরটোল্ট ব্রেখট হচ্ছেন একজন জার্মান ভাষার বা জার্মান ভাষার কবি। এই কবিতাটি যখন জার্মান ভাষায় লেখা হয়েছিল তখন এই কবিতাটির নাম ছিল ফ্রাগেন এইনেস লেসেন্ডান আরবেইটার্স আর দেই। এটি জার্মান ভাষায় যেহেতু এই কবিতাটি লেখা ছিল, সেই সময় এই জার্মান ভাষায় এই কবিতাটির নাম ছিল ফ্রাগেন এইনেস লেসেন্ডান আরবেইটার্স। এই কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করা হয়। সেই সময় এই কবিতাটির নামকরণ করা হয়েছে কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই কবিতাটি ইংরেজিতে অনুবাদ করা হয় কি নামে? কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস নামে। এই ইংরেজি থেকেই কবি শঙ্খ ঘোষ অনুবাদ করেছিল বাংলা ভাষায়। সেই সময় এই কবিতাটির নামকরণ করা হয় পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা। এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে বহুল দেবতা বহুস্বর কাব্যগ্রন্থ থেকে এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাটিকে বাংলা ভাষায় তাহলে অনুবাদ করেছিল কে? এই কবিতাটিকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। তোমাদের পরীক্ষায় আসে যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন, তখন আমাদের বলতে হবে শঙ্খ ঘোষ। এই কবিতাটি প্রথমে তাহলে কোন ভাষায় লেখা ছিল? জার্মান ভাষায়। তারপরে সেটা ইংরেজি ভাষায় লেখা এবং সেখান থেকেই আমাদের এই শঙ্খ ঘোষ এই কবিতাটিকে বাংলা ভাষায় অনুবাদ করেছে। এই কবিতাটি যেহেতু বিদেশি ভাষার এবং বিদেশি কবি এই কবিতা লিখেছিলেন, সে কারণে এই কবিতায় আমরা বিভিন্ন বিদেশি সম্রাট বা রাজার নাম এবং বিভিন্ন বিদেশি জায়গার নাম পাবো। সে কারণে আমাদের একটু কবিতাটি কঠিন বলে মনে হতে পারে, কিন্তু সেই জায়গাগুলিকে এবং যে সমস্ত বিদেশি নাম থাকবে সেগুলি মনে রাখলেই এই কবিতাটি আমাদের একদমই বোঝা সহজ হয়ে উঠবে। প্রথমে আমাদের এই কবিতাটি পড়ার আগে জেনে নিতে হবে ইতিহাস কাকে বলে। ইতিহাস হচ্ছে পুরোনো দিনের কথা, যেখানে শুধুমাত্র রাজাদের ক্ষমতাবান এবং তারা যে সময় বিভিন্ন রাজ্য দখল করেছিল সেই সমস্ত কথাই ইতিহাসে লেখা থাকে। এই ধারণাটা মাথায় রেখেই আমরা এই কবিতাটা যদি পড়ি তাহলে কবিতাটি বোঝা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। আরেকটি বিষয়, সমাজের মূল চালিকা শক্তি কারা? সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে সাধারণ মেহনতি এবং শ্রমজীবী মানুষেরা। কিন্তু
এই শ্রমজীবী সাধারণ মানুষেরাই চিরকাল অবহেলিত, বঞ্চিত। তাদের কথা আমরা ইতিহাসে দেখতে পাই না। এই বিষয়টি মাথায় রেখেই আমাদের এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি পড়তে হবে। তো চলো আজকে আমরা জেনে নেই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি সম্পর্কে। কবিতাটিতে বলা হয়েছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এখানে আমাদের প্রথমে জানতে হবে থিপস কি। এখানে আমাদের প্রথমে জানতে হবে থিপস কি। থিপস হচ্ছে প্রাচীন গ্রিসের একটি উন্নত শহর বা নগর। এটির বিশেষত্ব হচ্ছে কি, এটি 7 দরজাওয়ালা বিশিষ্ট। থিপস হচ্ছে কি, প্রাচীন গ্রিসের একটি উন্নত শহর বা নগর। থিপস কি? থিপস হচ্ছে তাহলে প্রাচীন গ্রিসের একটি উন্নত শহর বা নগর। এখানে বলা হয়েছে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এখানে থিপস হচ্ছে প্রাচীন গ্রিসের একটি উন্নত শহর বা নগর। এই শহরটি এতটাই উন্নত ছিল যে এই যে শহরটা যখন গড়া হয়েছে বা তৈরি করা হয়েছিল তখন কি রাজারা পাথর ঘাড়ে করে নিয়ে এসেছে? কবি এই প্রশ্নটি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু করেছে। কিন্তু এই যে থিপস যে নগর বা শহরটি গড়েছিল কারা? শ্রমজীবী মানুষেরা। কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা কিন্তু আমরা ইতিহাসে পাই না। সেখানে শুধুমাত্র আমরা ক্ষমতাবান বা রাজা রানীদের কথাই লেখা থাকে এবং সেটাই আমরা জানতে পারি। সে কারণে কবি এখানে প্রশ্ন করেছেন যে এই যে প্রাচীন গ্রিসের যে উন্নত একটি শহর বা নগর থিপস, সেটি কি রাজারা তৈরি করেছিল? কখনোই না, সেটি তৈরি করেছিল শ্রমজীবী মানুষেরা। কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা আমরা ইতিহাসে দেখতে পাই না, সে কারণে কবি এখানে প্রশ্নটি করেছেন। এরপরে কবি বলেছেন, আর ব্যাবিলন প্রতিবার এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? এখানে আমাদের জানতে হবে ব্যাবিলন কি। ব্যাবিলন হচ্ছে এখানে আমাদের প্রথমে জানতে হবে ব্যাবিলন হচ্ছে মিশরের একটি শহর, উন্নত শহর বা নগর। মিশরের একটি উন্নত শহর বা নগর। এই ব্যাবিলন সভ্যতাটি বা ব্যাবিলন শহরটি উন্নত ছিল, কিন্তু ব্যাবিলন সভ্যতা বা ব্যাবিলন শহরটি বিভিন্ন সময় বহিঃশত্রু আক্রমণে হোক বা বিভিন্ন প্রাকৃতিক কারণে হোক বারবার ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যাবিলন সভ্যতাটিকে বা ব্যাবিলন শহরটিকে আবার নতুন করে গড়ে তুলেছিল কারা? গড়ে তুলেছিল শ্রমজীবী মানুষের। কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা ইতিহাসে আমরা দেখতে পাই না। সে কারণেই কবি কিন্তু এই প্রশ্নটি করেছেন যে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো আবার গড়ে তুললো এতবার। অর্থাৎ ব্যাবিলন যে শহর বা নগরটা কার তাহলে গড়ে তুলেছিল? শ্রমজীবী মানুষের। কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা ইতিহাসে কিন্তু লেখা নেই। তারপর এখানে বলা হয়েছে, সোনার ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? এখানে আমাদের জানতে হবে লিমা কি। লিমা হচ্ছে পেরুর রাজধানী। আমরা জানি পেরু একটি দেশ। লিমা, প্রথমে আমাদের জানতে হবে পেরু, লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী। পেরুর রাজধানী হচ্ছে বা পেরু দেশের রাজধানী হচ্ছে লিমা। এই পেরু দেশটি অবস্থিত দক্ষিণ আমেরিকার একটি অংশে। দক্ষিণ আমেরিকার একটি বিখ্যাত দেশ হচ্ছে এই পেরু। পেরুর রাজধানী হচ্ছে লিমা। এই লিমা শহরটি বিভিন্ন সোনারূপা, বিভিন্ন মূল্যবান ধাতু বা বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন মূল্যবান ধাতু দিয়ে এই লিমা শহরটি তৈরি। এই লিমা শহর যে এতটা উন্নত শহর, এই উন্নত শহরটি তৈরি করেছিল কারা? নিশ্চয়ই শ্রমিকরা, কারণ শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সমস্ত যন্ত্রপাতি বা জিনিসপত্র তৈরি হয়। কিন্তু এই লিমা শহরটা যারা তৈরি করেছিল সেই শ্রমজীবী মানুষের কথা কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই। সে কারণে কিন্তু কবি এখানে প্রশ্নটি করেছেন যে এই যে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছে তারা থাকতো কোন বাসা? অর্থাৎ যে শ্রমিকরা লিমা শহরটি তৈরি করছে তারা কোন বাসা থাকতো? তারা কি সবাই রাজপ্রাসাদেই থাকতো? নিশ্চয়ই না, সেই শ্রমিকদের কথা কিন্তু ইতিহাসে লেখা নেই।
এরপরে বলা হয়েছে চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যায়? যে সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরি করা শেষ হয়ে গেল, সেখান তারপর থেকে চীনের প্রাচীরা যেন উধাও হয়ে গেছে। এখানে আমাদের জানতে হবে কোন সময় বা কোন সন্ধ্যা, অর্থাৎ চীনের প্রাচীর যে সন্ধ্যায় তৈরি করা শেষ হয়ে গেল সেই সন্ধ্যার পরে যে শ্রমজীবী মানুষেরা বা মেহনতি মানুষেরা চীনের প্রাচীরটাকে তৈরি করলো, সেই সমস্ত রাজমিস্ত্রি বা কঠোর মেধাবী বা পরিশ্রমী মানুষেরা কিন্তু তৎক্ষণাৎ উধাও হয়ে গেল, তাদের কথা আর কোথাও আমরা লেখা বা দেখতে পাই না। সে কারণে এখানে বলা হয়েছে যে চীনের প্রাচীর যে সন্ধ্যায় তৈরি হলো সেই সন্ধ্যায় এই শ্রমজীবী মানুষেরা যেন উধাও হয়ে গেছে। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এখানে আমাদের জানতে হবে সিজার কে এবং ঠাসা শব্দটির অর্থ কি। প্রথমেই বলে রাখি সিজার হচ্ছে একজন রোমান বা রোম দেশের বিখ্যাত সম্রাট হচ্ছে সিজার। এই সিজার একজন বিখ্যাত রাজা এবং শক্তিশালী রাজা ছিলেন। সে বিভিন্ন সময় বিভিন্ন দেশ দখল করে এবং সেই দেশগুলো বা বিভিন্ন রাজ্য যখন তিনি জয় করতেন সেই জয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ বিভিন্ন স্মৃতিসৌধ বা স্তম্ভ নির্মাণ করতেন। এই কারণে এখানে জয় তোরণে ঠাসা, জয় তোরণ মানে হচ্ছে জয় সূচক তৈরি স্তম্ভ, জয় সূচক তৈরি স্তম্ভকে বলা হচ্ছে জয় তোরণ। ঠাসা মানে হচ্ছে ভর্তি। কি দিয়ে ভর্তি তাহলে রোম সাম্রাজ্যটি? রোম সাম্রাজ্যটি ভর্তি হচ্ছে সিজার যখন বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য বা দেশ জয় করেছেন সেই জয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ তিনি যে বিভিন্ন স্মৃতিসৌধ বা স্থাপত্য নির্মাণ করেছেন সেগুলি দিয়ে যেন রোম সাম্রাজ্যটি পুরো ঠাসা বা ভর্তি। অর্থাৎ এই যে রোম সাম্রাজ্যটি বিভিন্ন জয়তোরণের ঠাসা, এই যে জয়তোরণগুলি কে বানিয়েছিল? সিজার? অবশ্যই না। এই রোম সাম্রাজ্যের বিভিন্ন স্মৃতিস্তম্ভগুলি তৈরি করে নিশ্চয়ই শ্রমজীবী মানুষেরা, কিন্তু সেই শ্রমজীবী মানুষের কথা ইতিহাসে কোথাও নেই। সে কারণে কিন্তু কবি এই প্রশ্নটি করেছেন। এরপরে কবি বলেছেন এত যদি শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম হচ্ছে একটি উন্নত শিল্প বা শিল্প নগরী। সেই সভ্যতাটি বা শহরটি এতটাই উন্নত বা নগর বা এতটাই উন্নত যে দূর থেকে দেখলে মনে হয় যেন সেখানে সবাই রাজপ্রাসাদেই থাকে, কিন্তু শ্রমিক যারা লেবার খেটে খাওয়া মানুষ তাদেরও কি সেরকম রাজপ্রাসাদ থাকতে পারে? অবশ্যই না। এই যে এখানে বলা হয়েছে যে বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম তাহলে কি? বাইজেন্টিয়াম হচ্ছে বর্তমান যে তুরস্ক দেশের নাম আছে তুরস্ক, এই তুরস্ক দেশের আগে নাম ছিল বাইজেন্টিয়াম। এই বাইজেন্টিয়াম তাহলে একটি উন্নত শিল্প নগর বা শহর। তারপর এখানে বলা হয়েছে এমনকি উপকথার আটলান্টিস, এখানে কিন্তু আটলান্টিক নয়, আটলান্টিস। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল ডুবতে ডুবতে সেই রাত্রে চিৎকার করে উঠেছিল কৃতদাসের জন্য। উপকথা কি? উপকথা হচ্ছে বানানো কিছু গল্প। এখানে বলা হয়েছে এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল। সমুদ্র তাকে খেল মানে হচ্ছে এই উপকথা অনুযায়ী বা একটি গল্প কাহিনী অনুযায়ী আটলান্টিস একটি দ্বীপ, এই দ্বীপটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। এই দ্বীপটি যখন সমুদ্রের নিচে ডুবে যায় সেই দেশে বা সেই দ্বীপে যে কৃতদাসরা ছিল তারাও নিশ্চয়ই কেঁদেছিল সেই দ্বীপটা যে ডুবে যাচ্ছে এবং তারা বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, সে কারণে সেখানকার মানুষেরা নিশ্চয়ই কান্না করেছিল, কিন্তু তাদের কথা ইতিহাসে আমরা দেখতে পাই না। তারপর এখানে বলা হয়েছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এখানে আমাদের জানতে হবে আলেকজান্ডার কে। এখানে আমাদের জানতে হবে আলেকজান্ডার কে। আলেকজান্ডার, এই আলেকজান্ডার হচ্ছে প্রাচীন গ্রিসের একটি শহর হচ্ছে মেসোডোনিয়া। এই মেসোডোনিয়ার রাজা বা সম্রাট ছিলেন আলেকজান্ডার। তিনি মাত্র 20 বছর বয়সে দিগ্বিজয় হওয়ার জন্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ বা রাজ্য তিনি দখল করার চেষ্টা করেছেন। এই আলেকজান্ডার তাহলে কে? প্রাচীন গ্রিসের মেসোডোনিয়ার রাজা বা সম্রাট ছিলেন আলেকজান্ডার। তিনি কি বলা হয়েছে এখানে? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এখানে প্রশ্ন করা হয়েছে। এই যে আলেকজান্ডার এক সময় বিভিন্ন দেশ দখল করতে করতে ভারতে এসে প্রবেশ করেছিল। সেই সময় ভারতের রাজা ছিল পুরু। পুরুর সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করার পরে কিন্তু আলেকজান্ডার যুদ্ধে জয়ী হয়েছিল। এই যে পুরুকে হারিয়ে আলেকজান্ডার যে ভারতকে জয় করেছে,
আলেকজান্ডার কি সে একা এসেছিল যুদ্ধ করতে? নিশ্চয়ই নয়। এই আলেকজান্ডারের সঙ্গে আরো অনেক সৈনিক যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তাদের কথা ইতিহাসে কোথাও লেখা নেই। শুধুমাত্র আলেকজান্ডারের কথাই আমরা ইতিহাসে দেখতে পাই। সে কারণেই কবি কিন্তু এখানে প্রশ্নটি করেছেন। তারপরে গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাজনীতি ছিল, গলদের নিপাত করেছিল সিজার। নিশ্চয়ই একটি রাজনীতি ছিল, নিদেন একটি তো রাজনীতি ছিল। এখানে আমাদের জানতে হবে সিজারকে, আমি বলে সিজার হচ্ছে রোমান সম্রাট, এবং এখানে আমাদের জানতে হবে গল কি, গল, এই গল কি, গল হচ্ছে রোমের রোমের আদিম আদিম একটি উপজাতি। তাহলে গল কি, রোমের একটি আদিম উপজাতি হচ্ছে গল। এই সিজার তাদের পরাজিত করে রোমান বা রোম সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিল। সে কারণে এখানে বলা হয়েছে গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাজনীতি ছিল, নিদেন, এই নিদেন শব্দের অর্থ কি? নিদেন নেহাত পক্ষে, নিদেন শব্দের অর্থ হচ্ছে নেহাত পক্ষে বা অন্তত পক্ষে, অন্তত পক্ষে। নিদেন শব্দের অর্থ কি? নেহাত পক্ষে বা অন্তত পক্ষে। এখানে বলা হয়েছে সিজার যে গল নামে উপজাতিদের যে আদিম উপজাতি ছিল তাদের যে পরাজিত করেছে, নিশ্চয়ই তার সঙ্গে তো সৈনিকেরা ছিল, তাদের কোথাও বাদ দাও, অন্তত পক্ষে একজন তো রাঁধুনি ছিল, যিনি বা যে তাকে রান্না করে খাওয়াতো। সেই রাঁধুনির কোথাও কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাই না। তারপরে এখানে বলা হয়েছে বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? বিরাট আর্মাডা। এবার আমাদের জানতে হবে আর্মাডা কি। এবার আমাদের জানতে হবে আর্মাডা কি। আর্মাডা কি? আর্মাডা হচ্ছে স্পেনের স্পেনের নৌতড়ি, নৌতড়ি বা যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজ। তাহলে আর্মাডা কি? আর্মাডা হচ্ছে স্পেনের নৌতড়ি বা যুদ্ধ জাহাজ। এখানে কি বলা হয়েছে? বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? স্পেনের ফিলিপ, স্পেনের রাজা ছিলেন সেই সময় দ্বিতীয় ফিলিপ। ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে বা ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি আর্মাডা অর্থাৎ এই নৌজাহাজটাকে পাঠিয়েছিলেন, কিন্তু কোনো কারণে এই আর্মাডা নৌকোটি সমুদ্রে ডুবে গিয়েছিল। এই যে জাহাজটি ডুবে যায় সেখানে নিশ্চয়ই আরো বিভিন্ন শ্রমিক বা সৈনিকেরা ছিল। শুধুমাত্র সেখানে কি এই শ্রমিকেরা বা সৈনিকেরা যারা ছিল তারা যে মারা গিয়েছিল তাদের জন্য কি তাদের আত্মীয় স্বজনরা কেউ কাঁদেনি বা কান্না করেনি? শুধুমাত্র এই স্পেনের ফিলিপই কি কেঁদেছিল? কিন্তু তাদের কথা কোথাও উল্লেখ নেই। শুধুমাত্র আমরা এই যে স্পেনের যে রাজা ছিলেন দ্বিতীয় ফিলিপ তার কথাই আমরা কিন্তু ইতিহাসে দেখতে পাই। তারপরে এখানে বলা হয়েছে 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলাসে 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। এখানে আমাদের জানতে হবে দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন। দ্বিতীয় ফ্রেডারিক, এখানে আমাদের জানতে হবে দ্বিতীয় ফ্রেডারিক, ফ্রেডারিক ফ্রেডারিক কে ছিল? প্রাশিয়ার প্রাশিয়ার বিখ্যাত বিখ্যাত সম্রাট, সম্রাট বা রাজা। দ্বিতীয় ফ্রেডারিক কে ছিল? প্রাশিয়ার বিখ্যাত সম্রাট বা রাজা। ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এই ইউরোপের সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ হয়েছিল সেখানে দুটি দল ছিল, একটি ছিল অস্ট্রিয়া এবং প্রাশিয়া, আরেকটি ছিল ব্রিটেন এবং ফ্রান্স। এই সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ হয়েছিল, এই 7 বছর ব্যাপী যুদ্ধ হওয়ার পরে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিল। এই যে প্রাশিয়ার সম্রাট
দ্বিতীয় ফ্রেডারিক যে যুদ্ধে জয়লাভ করলেন তার সঙ্গে আরো তো অনেক সৈনিক ছিল, কিন্তু তাদের কথা কোথাও ইতিহাসে আমরা দেখতে পাই না। সে কারণেই কবি কিন্তু এই প্রশ্নটি করেছেন। তারপরে বলা হয়েছে পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা। এখানে বলা হয়েছে যে বিভিন্ন সময় যে রাজা সম্রাট বা ক্ষমতাশালী মানুষেরা বিভিন্ন দেশ বা রাজ্য দখল করত, এই দখল করার ফলে একটা আনন্দ উৎসব করা হতো। এই আনন্দ উৎসবের যে ভোজ বা খাবার কারা তৈরি করত? রাজারা কি? কখনোই নয়। কিন্তু সেই শ্রমিক যারা এই খাবারটা বা ভোজটা তৈরি করত তাদের কথা কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই। সেই প্রশ্নই কিন্তু কবি এখানে করেছেন। তারপরে এখানে বলা হয়েছে 10 বছরে একজন মহামানব খরচ মেটাতো কি। অর্থাৎ একজন রাজা মরে গেলে তার সিংহাসনে বসে তার পুত্র আর বা অন্য কেউ। এইভাবে মনে হয় বা মনে করা বা বলা হয়েছে যে এখানে একজন রাজা মারা যাওয়ার পরে আরেকজন রাজা যে রাজ সিংহাসনে বসেন, তার কারণে যে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজন করা হতো, এই যে অনুষ্ঠান বা আয়োজনের খরচ বা বিভিন্ন খরচাপাতি কারা মেটাতো? নিশ্চয়ই এই শ্রমিক বা যারা কৃষিজীবী বা মেহনতি মানুষ তাদের কাছ থেকে কর আদায় করে বা ট্যাক্স আদায় করে এই বিশাল একটা ভান্ডার জোগাড় করে বা সঞ্চয় করে তার জন্য উৎসবে এই টাকাটা খরচা করা হতো। কিন্তু সেই শ্রমজীবী বা সাধারণ মানুষের কথা কিন্তু কোথাও ইতিহাসে লেখা নেই। এরপরে এখানে বলা হয়েছে কত সব প্রশ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন। এরকম আরো নানান প্রশ্ন, আরো নানান জিজ্ঞাসা কবির মনে আছে, এগুলো বলে শেষ করা যাবে না। এই বলেই কিন্তু কবি কবিতাটি শেষ করেছে। কবিতাটির আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আরো তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের পর্বে এখানেই আলোচনা সমাপ্ত করা হলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, এই আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।